আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যু। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। বিএনপি কোনো চাপের কাছে মাথা নত করবে না বললেন মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন বলে নেতাকর্মীদের প্রত্যাশা। একটি বিশেষ দলের প্রতি কোনো উপদেষ্টার আনুগত্য প্রদর্শনের চেষ্টার অভিযোগ জামায়াতের। বড় অপরাধীদের বিচার দৃশ্যমানের তাগিদ। এবং IUCN এর সম্মেলনে জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা ও স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণের তাগিদ। প্রাণী ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণে গুরুত্ব আরোপ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদোর শান্তিতে নোবেল পুরস্কার জয়ের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল 5টায় রাজধানীর ল্যাবেইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন ডক্টর বরেন চক্রবর্তী। আগামীকাল বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজার নামাজ হবে। পরে সৈয়দ নজরুল ইসলামকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন প্রকাশক মাজহারুল ইসলাম। বরেণ্য এই শিক্ষাবিদ ও সাহিত্যিকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন তাঁর স্বজন ও শুভানুধ্যায়ীরা। সেখানে আছেন সাদি মাহমুদ, সরাসরি যাচ্ছে তার কাছে। সাদি, স্বজন ও ভক্তরা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন আমাদের জানাবেন। বুশরা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে বরেণ্য শিক্ষাবিদ, কথা সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বিকেল 5টা নাগাদ তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ল্যাবেইড হাসপাতালের সামনে যেটি জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মরদেহটি এই হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের কাছে হস্তান্তর করবে এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু মরদেহটি নিয়ে যাওয়া হবে বারডেম হাসপাতালে এবং বারডেম বলছিলেন যে আগামীকাল সকাল 11টায় সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে কিন্তু সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং রাজশহর নির্দোষ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু তার দাফন সম্পন্ন হবে বলে আমরা আসলে জানতে পেরেছি। এবং তার যারা আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা আছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। যদিও তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তারা বলছেন যে আপাতত তারা আসলে সৈয়দ মঞ্জুরুল ইসলামের জন্য দেশবাসীর কাছে দোয়া চান এবং এরই মধ্যে কিন্তু যারা তার শুভানুধ্যায়ী যারা আছেন এবং পরিবারের অন্য সদস্য যারা আছেন তারা কিন্তু ভিড় করছেন এবং আমরা শুধু জানতে পেরেছি যে গত 3 অক্টোবর কিন্তু আসলে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং সেদিনও কিন্তু তার অস্ত্রোপচারের মাধ্যমে হার্টে রিং করানো হয়েছিল। অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল এবং 5 অক্টোবর কিন্তু স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। 2 দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। অবস্থার উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। এরপর আবারও কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আজকে সকালে তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সবশেষ কিন্তু আজকে বিকেল 5টা নাগাদ তিনি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা যদি জানতে পেরেছি যে তিনি আসলে হার্ট এবং কিডনি জটিলতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে এবং হাসপাতালের সামনে অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো মরদেহটি বের করা হবে। এখন শেষ মুহূর্তের প্রক্রিয়া চলছে এবং মরদেহ এই হাসপাতাল থেকে বারডেম হাসপাতালে করে নিয়ে যাওয়া হবে। সাদি, ধন্যবাদ আপনাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক, বরেণ্য শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকেল 5টায় রাজধানীর ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বহুমাত্রিকী ব্যক্তিত্বের বর্ণাঢ্য জীবনের কথা জানাচ্ছেন যাযাবর মিন্টু। বিশিষ্ট সাহিত্য সমালোচক, লেখক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাবেক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম 1951 সালের 18 জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। বাবা সৈয়দ আমিরুল ইসলাম এবং মা রাবেয়া খাতুন। তিনি 1966 সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা এবং 1968 সালে সিলেট এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1971 সালে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং 1972 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি 1981 সালে কানাডার কিংস্টনের কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1989 সালে তিনি ফুলব্রাইট স্কলার হিসেবে হেটিসবার্গের সাউদার্ন মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে শিক্ষকতা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা শেষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগদান করেন। ছোটবেলায় সৈয়দ মঞ্জুরুল ইসলামের লেখালেখির হাতেখড়ি। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তার প্রথম লেখা প্রকাশিত হয়। 1973 সালে প্রকাশিত হয় তার প্রথম গল্প বিশাল মৃত্যু। এরপর আর কলম থেমে থাকেনি। নিরলস লিখে গেছেন। প্রকাশিত হয়েছে গল্প, উপন্যাস ও প্রবন্ধের বই। প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হল আজগুবি রাত, তালপাতার সেপাই ও অন্যান্য গল্প, বিচিত্র স্বাদের গল্প, দেখা অদেখার গল্প, আধখানা মানুষ, কানাগলির মানুষেরা, কয়লাতলা ও অন্যান্য গল্প, দিন রাত্রিগুলি, শকুনের ডানা, গল্প সকল, নন্দন তত্ত্ব, প্রেম ও প্রার্থনার গল্প, 71 ও অন্যান্য গল্প এবং অলস দিনের হাওয়া। স্বাগত জানাচ্ছি। সাহিত্য সমালোচক হিসেবে তিনি মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, সুধীন্দ্রনাথ দত্ত, সমর সেন এবং শামসুর রহমানের মতো লেখকদের উপর সমালোচনা লিখেছেন। তিনি 1996 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য 2016 সালে কাজী মাহবুব উল্লাহ পুরস্কার এবং 2018 সালে 21 পদকে ভূষিত হন। তার ছোট গল্প সংকলন প্রেম ও প্রার্থনার গল্প ছিল প্রথম আলোর বর্ষসেরা বই। তিনি 2018 সালের জানুয়ারিতে পেন বাংলাদেশের সভাপতি হন। একটা বিপ্লবের সূচনা হলো। যাযাবর মিন্টু, চ্যানেল আই। বিএনপি কারো চাপের কাছে মাথা নত করবে না জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ না করলে দেশের জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ জিয়াদের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দৈনিক বাংলা মোড়ে জিয়াদ স্কোয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ স্মৃতি পরিষদ। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় জিয়াদের স্মরণ সভা। সবাই কথা বলেন বিএনপি সিনিয়র নেতারা। নির্বাচন করতে চায় না, কিন্তু বাংলাদেশের জনগণ নির্বাচন করবে। সেই নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে, যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসাবে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেকে জনগণের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা তো পরিষ্কার করে বলতে যাচ্ছি, সংস্কার আমরা এনেছি, আমরাই করব, এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। সুতরাং তার সঙ্গে বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যা প্রচার করে লাভ হবে না। নির্বাচন কমিশন ও সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমলাতন্ত্রকে কোন একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। ধানের শীষে জয় হলে গণতন্ত্র জয় হবে বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব সংশয় কেটে গেছে বলে মনে করেন বিএনপি নেতারা। ইতোমধ্যেই নির্বাচন ঘিরে প্রস্তুতিও শুরু করেছে দলটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন বলে আশা তাদের। ইতোমধ্যে তার পক্ষে ফেনী ও বগুড়ায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নেতাকর্মীরা। এ দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.জেড.এম. জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঐতিহাসিক ভূমিকায় দেখা যাবে বেগম খালেদা জিয়াকে। আক্তার হোসেনের রিপোর্ট।
সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে ১.৫ দশক গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য লড়াই করা বিএনপির নেতৃত্ব কে দেবেন তা নিয়ে জল্পনা রয়েছে সব মহলে। তবে বিএনপি নেতারা বলছেন, এখন প্রবাস থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংগঠনিক নেতৃত্ব দিলেও পরোক্ষভাবে দিক নির্দেশনা দিচ্ছেন বেগম খালেদা জিয়া। আগামী নির্বাচনেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রাখবেন বেগম খালেদা জিয়া। ইতিমধ্যেই ফেনী ও বগুড়ায় বেগম খালেদা জিয়ার পক্ষে গণসংযোগ সহ নির্বাচনী সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন নেতাকর্মীরা। আমরা সবসময় চাই আমাদের নেত্রী নির্বাচন করবে। ম্যাডাম নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সেই মাঠটা কিন্তু আমরা প্রস্তুতি করে রেখেছি। মানুষ বেগম খালেদা জিয়াকে ভোট দেওয়ার জন্য, ধানের শীষে ভোট দেওয়ার জন্য, বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মানুষ আনন্দের সাথে অপেক্ষা করছে। দলের স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী নির্বাচনেও ঐতিহাসিক ভূমিকা রাখবেন বেগম খালেদা জিয়া। ভূমিকা এখনো যে রাখছেন না তা কিন্তু নয়, ভূমিকা রাখার বিভিন্ন পদ্ধতি আছে, উপায় আছে। এটা ওই সময়ের ওনার শারীরিক অবস্থায় নির্ধারণ করে দিবে যে উনি কতটুকু করতে পারবেন। আল্লাহ ওনাকে সুস্থতা দিক। উনি সরাসরি এবং পরোক্ষভাবে জাতীয় নির্বাচনে ওনার যে ঐতিহাসিক ভূমিকা অতীতে পালন করেছেন, আগামী দিনেও ইনশাল্লাহ ওনার যে যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের পাশে থেকে সেই ভূমিকা উনি পালন করবেন। এ পর্যন্ত 23টি আসনে নির্বাচনে অংশ নিয়েছেন বেগম খালেদা জিয়া। সেখানে কখনোই পরাজিত হননি তিনি। আগামীতেও বেগম জিয়ার অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার হবে এবং জনগণের মধ্যেও জাগরণ ঘটবে বলে মনে করে বিএনপি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকারের কোনো উপদেষ্টা প্রধান উপদেষ্টার দৃষ্টি অন্যদিকে সরিয়ে একটি বিশেষ দলের প্রতি আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছেন। জাতীয় নির্বাচনের আগে বড় বড় অপরাধীদের বিচার যেন দৃশ্যমান হয় সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে মহানগর জামাতে ইসলামীর গণমিছিল পূর্ব সমাবেশ। বাইতুল মোকাররম দক্ষিণ গেটের সমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি দলের সেক্রেটারি জেনারেল। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, অন্তত বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগে দৃশ্যমান হয় সেটা নিশ্চিত করতে হবে। তা না হলে কোন কালো হাতের হস্তক্ষেপে যদি এইসব খুনিরা বেঁচে যায়, নির্বাচন নিরপেক্ষ হবে না। দিল্লির আধিপত্যবাদের সেবাদাস হয়ে আমাদেরকে হয়তো বসবাস করতে হতে পারে। সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেন জামাত নেতা। প্রধান উপদেষ্টার আন্তরিকতা প্রচেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই, আপনি শক্ত থাকবেন। আপনার চারিদিকে কিছু উপদেষ্টাগণ আছেন, মাঝে মাঝে কোন দিকে আপনাকে ঠেলে দিয়ে কোন একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছেন। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার আগে পিআর প্রস্তাব ঢুকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পরে গণমিছিলে নেতৃত্ব দেন জামাতের সেক্রেটারি জেনারেল। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। আবু ধাবিতে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের দ্বিতীয় দিনে সাইড ইভেন্টে জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ জরুরি বলেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের সুন্দরবন এবং সোয়াচ অফ নো গ্রাউন্ড নিয়ে বিশেষ আলোচনায় বক্তারা বিপন্ন নানা প্রজাতির প্রাণী ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণে প্রযুক্তি ও যুব নেতৃত্বে গুরুত্ব আরোপ করেন। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদি হাসানের তথ্যে আলিম আল রাজির রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে সভ্যতা ও তথ্য প্রযুক্তি। তবে এগিয়ে যাওয়ার মিছিলে প্রাণ প্রকৃতিকে বাদ দেয় হুমকিতে পুরো সভ্যতা। এমন বাস্তবতায় IUCN-এর ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের দ্বিতীয় দিনে নানা ফোরামের আলোচনায় গুরুত্ব পাচ্ছে জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং পরিবেশ বান্ধব কল্যাণকে রূপান্তরের ধারণা। সাইড ইভেন্টে IUCN বাংলাদেশ ও GIZ-এর আয়োজনে সুন্দরবন ও সামুদ্রিক বিপন্ন জলজ প্রাণী রক্ষায়
টেকসই ব্যবস্থাপনা ও কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ করেন পরিবেশবাদীরা। We are supporting the government in improving the management of the Marine Protected Areas Watch of No Ground, and for that we need updated data. So we start another collaboration with IUCN for our next project in Bangladesh, and we are very grateful for that. সোয়াস অফ নো গ্রাউন্ডের যে তিমি, ডলফিন সহ অন্যান্য স্পিসিস কনজারভেশনে কিভাবে তরুণরা ভূমিকা রাখতে পারে এবং এটার যে সার্ভে ডেটা আছে সেটা আমরা গ্লোবালি এটা শো করেছি যে কি পরিমাণ সোয়াস অফ নো গ্রাউন্ড আমাদের যে এমপিএটা সেটার ভ্যালু কীরকম এটা আমরা শো করেছি। প্রাণী সম্পদ রক্ষা ও সুনীল অর্থনীতির টেকসই ব্যবহারে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সঠিক পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগে জোর দেওয়া হয়। সোয়াচ অফ নো গ্রাউন্ড বা ব্লু ইকোনমি এবং আমাদের যে জীববৈচিত্র্য আমাদের সমুদ্রের এবং সুন্দরবন এলাকায় সেটাইকেই কিন্তু হাইলাইটেড করা হয়েছে। আমাদের যে সুন্দরবনের যে নানা জীববৈচিত্র্য সব কিছু কিন্তু আমরা কিন্তু দিন দিন এমন একটি হুমকির দিকে ঠেলে দিচ্ছি। এন্ডেঞ্জার্ড স্পিসিসগুলো রয়েছে সুন্দরবনের মধ্যে, তার মধ্যে একটি প্রাণী যেটা হলো মাছ ফিন ফুড, যেটা আমরা বলি বাংলায় সুন্দরী হাঁস, এটা কিন্তু খুবই এন্ডেঞ্জার্ড, মানে খুবই সংকটাপন্ন অবস্থা আছে। বাংলাদেশে কিন্তু আমাদের জীববৈচিত্র্যের একটা বিশাল আধার, কিন্তু আমরা দিন দিন কিন্তু আমাদের অবহেলার কারণে এবং অসচেতনতার কারণে কিন্তু আমরা কিছু হারিয়ে ফেলছি। শুধু বিদেশি অর্গানাইজেশনের উপরে নির্ভরশীল হবে না, তাদের সাথে আমরা একযোগে যখন কাজ করব তখনই কিন্তু একটা সুফল আসবে এটার থেকে। সম্মেলনে রেড লিস্ট ও প্রজাতির হ্রাস বিষয়ক বিশ্বজনীন সতর্কবার্তা প্রকাশ করা হয়। এতে বলা হয় লাল তালিকাভুক্ত 1,72,620টি প্রজাতির মধ্যে 48,646টি প্রাণী বিলুপ্তির হুমকিতে রয়েছে। আলিমাল রাজি, চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজার কিছু অংশ থেকে সরতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সংঘাতের আশঙ্কা নিয়ে বিধ্বস্ত এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে সরতে শুরু করেছে। ইসরায়েল সরকার সকালে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এতে 24 ঘন্টার মধ্যে চুক্তি অনুযায়ী গাজায় সহিংসতা থামানো সম্ভব হবে এবং এরপর 72 ঘন্টার মধ্যে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। নিটোল টাটা বিশেষ সংবাদ। এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। ভেনেজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করা এবং দেশটিকে শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে নেয়ার আন্দোলনের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। 13 অক্টোবর অর্থনীতিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এবার জানাবো পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সিলেটে মার্কস অলরাউন্ডার প্রতিভা যাচাই প্রতিযোগিতা শুরু হয়েছে। সকালে নগরের কিশোরী মোহন উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এ প্রতিযোগিতায় সিলেটের কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতায় অংশ নিয়ে নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। আয়োজকরা জানিয়েছেন, মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে এই 3 ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এখন চলছে আঞ্চলিক পর্যায়ের অডিশন। এই প্রতিযোগিতায় বিজয়ী 3 অলরাউন্ডারের প্রত্যেকে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। গুয়াহাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। কিউইদের দেয়া 228 রানের টার্গেটে ব্যাট করছে টাইগ্রেসরা।
বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। সরওয়ার জাহান নিজাম বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান এবং প্রথম ভাইস অ্যাডমিরাল ছিলেন। শেষ খবর পর্যন্ত বাংলাদেশ নারী দলের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩ রান। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যু। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। বিএনপি কোনো চাপের কাছে মাথা নত করবে না বললেন মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন বলে নেতাকর্মীদের প্রত্যাশা। একটি বিশেষ দলের প্রতি কোনো উপদেষ্টার আনুগত্য প্রদর্শনের চেষ্টার অভিযোগ জামায়াতের। বড় অপরাধীদের বিচার দৃশ্যমানের তাগিদ। এবং IUCN এর সম্মেলনে জীববৈচিত্র্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা ও স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণের তাগিদ। প্রাণী ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণে গুরুত্ব আরোপ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।